নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো অনেকদিন তো অনেক বিষয়ে কথা বললাম এসএসসি ওরিয়েন্টেড। তো আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হলো ভার্সু এথিক্স। অর্থাৎ আজকে আমি একটা ক্লাস নেব স্লাইডে। হুম? তো আশা করি প্রত্যেকের যারা ফিলোসফি স্টুডেন্ট তাদের ভালো লাগবে এবং যারা ফিলোসফি নয় তারাও কিন্তু শুনতে পারো, কোনো অসুবিধা নেই। তো আজকে ভার্চু সম্পর্কে কথা বলবো, ভার্চু কি, ভার্চু এথিক্স কি এবং তার সঙ্গে এই যে মানুষের নৈতিক চরিত্র এবং আমাদের বর্তমান সমাজে এটা কতটা উপযুক্ত এবং উপযোগী সে সম্পর্কে কথা বলবো। তাছাড়াও আপনাদের আপাত দৃষ্টিতে মনে হতেই পারে যারা ফিলোসফির লোক যে এসএলএসটি-তে এই কনটেন্টটা নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে এখন যে হিসাবে কোশ্চেন হচ্ছে এসএসসিতে, বিশেষ করে এসএলএসটি 2 যা কোশ্চেনটা যেরকম হয়েছে, সেখানে বিন্দুতে সিন্ধু দর্শন করাচ্ছে এবং এমসিকিউ টাইপের কোশ্চেন মানে সঠিকটা ডিটারমাইন করতে গেলে তোমাকে সমগ্র দর্শনের বিষয়গুলো মানে অ্যাকচুয়ালি দর্শনের যে গোড়ার যে গল্পগুলো, সেগুলো সম্পর্কে ভালো করে জানতে হবে। যদি না জানো তাহলে কিন্তু ওই এমসিকিউ টাইপের কোশ্চেনের অপশন চয়েসের ক্ষেত্রে ভুল হয়ে যায়। হ্যাঁ? তার জন্য এই গোড়ার যে বিষয়গুলো আছে সেইগুলো সম্পর্কে একটা বেসিক যে নলেজ সেটা কিন্তু রাখা দরকার। হ্যাঁ? তো আসো, দেখো, একটু শোনো। আশা করি অনেকের ভালো হবে। হ্যাঁ? বিশেষ করে ফিলোসফির লোকরা। যারা ফিলোসফির লোক তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই পারো। আমি তাদেরকে বলব। কারণ আমি জানি যে আমার দ্বারা তাদের একটু হলেও উপকার হয়। হ্যাঁ? তো চলো আমি ক্লাসটা নিচ্ছি। দেখো একটু, ওকে? চলো স্লাইড পর দেখাচ্ছি। তো এটা ভার্চু এথিক্স এর ক্লাস। তো দেখো লাইট আমার পিছনে, হ্যাঁ? ঘরে একটাই লাইট, পিছনে হয়তো অন্ধকার দেখা যাবে আমাকে। তো আমাকে দেখা বড় কথা নয়, আমি যে কথাগুলো বলছি সেগুলো শোনো। তো সর্বপ্রথম ভার্চু এথিক্স। এই ভার্চু এথিক্স বলতে আমরা কি বুঝি? ভার্চু এথিক্স এর মূল যেটা গল্প সেটা হলো এটাই যে আমার কিরকম মানুষ হওয়া উচিত। অর্থাৎ আমি কিরকম মানুষ হব, এই সেটা নিয়ে যে এথিক্সের যে বিষয়, যে শাস্ত্র যে কথা বলে, সেটাই হলো ভার্চু এথিক্স। এখানে ব্যক্তি মানুষের চরিত্রের উপর গুরুত্ব আরোপ করা হয়। অর্থাৎ একজন ব্যক্তির তার চরিত্রের মধ্যে কোন কোন গুণগুলো থাকলে আমরা সেই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে গণ্য করব এই সমাজে, সেটারই আলোচনা হলো ভার্চু এথিক্স। কারণ এথিক্স আলোচনার কিন্তু মূল বিষয় সমাজ। সমাজের মধ্যেই কিন্তু এথিক্স, বুঝতে পারলে? তাহলে এই যে সমাজস্থ মানুষ, যে মানুষের মধ্যে কোন গুণগুলো থাকলে আমরা সেই মানুষটাকে ভালো মানুষ বলতে পারবো, সেই গুণগুলোকেই বলা হচ্ছে ভার্চু এথিক্স এর গল্প। এবার গল্প হলো ভার্চু জিনিসটা কি? ভার্চু মানেই হলো গুণ, আর এথিক্স মানে হলো নৈতিকতা। অর্থাৎ কোন গুণগুলোর নৈতিকতা সম্পর্কে আমরা এখানে কথা বলবো। তো সেই যে গুণগুলো সম্পর্কে কথা বলবো, সেই গুণগুলো নিয়েই আমাদের ভার্চু এথিক্স। তো এখানে ভার্চু এথিক্স সম্পর্কে যে কথাগুলো আছে, নিশ্চয়ই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে কথাগুলো বলা আছে, আশা করি এগুলো তো সম্পর্কে তোমরা জানো যে ভার্চু এথিক্স হলো নীতিশাস্ত্রের এমন একটি ধারা যেখানে মানুষের চরিত্র এবং গুণ এর উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করা হয়। এই ভার্চু এথিক্স এর উৎপত্তি কবে থেকে? আমরা জানি যে এই যে সমাজস্থ মানুষ এবং সক্রেটিস, এই সক্রেটিস ব্যক্তি তিনি কিন্তু সর্বপ্রথম কসমোলজির যে ফিলোসফাররা ছিল তাদের থেকে বাইরে নিয়ে এসে তিনি কিন্তু দর্শনটাকে এই সমাজস্থ মানুষের গল্প হিসেবে তুলে ধরেছিলেন। কারণ আমরা দেখেছি থেলস থেকে শুরু করে হেরাক্লিটাস, এরা সকলেই প্রাইমোরিয়াল সাবস্ট্যান্স সম্পর্কে কথা বলেছে। কিন্তু এরিস্টটলের দর্শনে, না সরি, সক্রেটিসের দর্শনে আমরা কি খুঁজে পাই? সক্রেটিসের দর্শনে আমরা যেটা খুঁজে পেয়েছিলাম যে এই যে সমস্ত মানুষের ন্যায় অন্যায়ের গল্প, সদের গল্প, সৎ অসদের গল্প, এবং তার সঙ্গে আরেকটা জিনিস খুঁজে পেয়েছিলাম, সেটা হলো নলেজ ইজ ভার্চু। যে ভার্চু ইজ দ্য ওয়ান কাইন্ড অফ গুণ। তিনি জ্ঞানটাকে গুণ বলেছেন। কে বলেছিলেন? সক্রেটিস। তাহলে এই ভার্চু এথিক্সের প্রকৃত গল্প কিন্তু আমরা সক্রেটিসের সময় খুঁজে পেলেও দর্শনে প্রকৃতপক্ষে ভার্চু এথিক্স সম্পর্কে যে ব্যক্তি কথা বলেছিলেন তার নাম হলো এরিস্টটল। সেই এরিস্টটলের বিখ্যাত বই নিকোমাসিয়ান এথিক্স। কি বই? নিকোমাসিয়ান এথিক্স বইটার নাম তোমরা সবাই জানো। তো সেই বইয়ে কিন্তু সর্বপ্রথম ভার্চু এথিক্সের একটা পূর্ণাঙ্গ রূপ দেন। মোদ্দা কথা বা মূল কথা, এরিস্টটল
তিনি কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে একজন সমাজস্থ মানুষের কি কি গুণ থাকা প্রয়োজন। এবং এখানেই এরিস্টটল কিন্তু তার বিখ্যাত একটা উক্তি দিয়েছিলেন, ওয়ান হু ইজ আনএবল টু লিভ ইন সোসাইটি, আইদার হি ইজ এ গড অর এ বিস্ট। মনে আছে সেই লাইনটা? আমি জানি প্রত্যেকে এই লাইনগুলো জানো। তো এটা কখন উঠে আসলো? বলছে এই সমাজস্থ মানুষকে নিয়ে বেশি করে গুরুত্ব আরোপ করেছিলেন যে ব্যক্তিটা, তার নাম হলো এরিস্টটল। এবং তিনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই সমাজের একজন ভালো মানুষের কোন কোন গুণগুলো থাকা দরকার। এবং এই এরিস্টটল ব্যক্তি কিন্তু আমরা দেখি পরবর্তীকালে তিনি যে ইউদোমনিয়ার গল্প নিয়ে আসলেন। তো চলো প্রকৃতপক্ষে যে বিষয়টা আমাদের মাথায় নিতে হবে সেটা কি, যে ভার্চু এথিক্সের প্রকৃত প্রবক্তা হলেন এরিস্টটল এবং তার বিখ্যাত বই নিকোমাসিয়ান এথিক্স। কিন্তু মনে রাখবে দর্শন একটা লিঙ্কেজ, এবং এই লিঙ্কেজের মধ্যে পূর্ববর্তী দার্শনিক লিঙ্ক থেকে কিন্তু পরবর্তী দার্শনিক তার দার্শনিকদের গল্প উঠে আসে। তো সেই আলোচনার মধ্যে আমরা কাকে খুঁজে পাই? অ্যাকচুয়ালি সক্রেটিস শুরু করেছিল, কিন্তু প্রকৃত রূপ দিয়েছিলেন আমাদের এরিস্টটল। বুঝতে পারলে? এই জন্য এই ভার্চু এথিক্সের প্রকৃত ফাউন্ডার হিসেবে আমরা যার নাম পাই তার নাম হলো এরিস্টটল। এবার দেখো তার যে আলোচনা, এই আলোচনার সূত্রপাত সক্রেটিস থেকে হয়েছিল, এই কথাগুলো আমি লিখে রাখছি। কিভাবে সক্রেটিস থেকে শুরু হলো? ওই যে যে কথাগুলো বললাম, যে নলেজ ইজ ভার্সু বা ভার্সু ইজ নলেজ, এই কথা কিন্তু এরিস্টটলে শুরু করেছিলেন। এই কথাগুলো এখানে লেখা আছে। হ্যাঁ, তো এটাই এগুলো অ্যাকচুয়ালি এগুলো আমি পড়াই তো বাচ্চাদের, হ্যাঁ, তখন লিখে রাখি, সেটাই আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি। তো এবার দেখো কেন ওই যে এরিস্টটল বলতে থাই সেলফ, থাই বলতে নো নো থাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। নিজেকে জানার মধ্যে অনেক কিছু আছে এবং জ্ঞানী ব্যক্তিরা কোনোদিনও ভুল করতে পারে না, এইরকম গল্প কিন্তু আমরা সক্রেটিসের মধ্যে পেয়েছি। এবং সেখানে তিনি এই নলেজ ইজ ভার্সু, কেন জ্ঞান একটা সদ্গুণ, এবং তার কিন্তু গল্প করেছেন। বুঝতে পারলে? তো ওগুলো পরে আলোচনা হবে। হ্যাঁ, তো এবার দেখো মূল কথা, হোয়াট ইজ ভার্চু? এই ভার্চু বিষয়টা কি সেটাকে আমাকে ধরতে হবে আগে। তো এখানে দেখো ভার্চু হলো এমন একটি নৈতিক গুণাবলী যা একজন মানুষকে উত্তম চরিত্রের অধিকারী করে তোলে। মেইন কথা, ভার্চু হলো একটা গুণ, যে গুণের দ্বারা একজন ব্যক্তি কি হয়? নৈতিক চরিত্রের অধিকারী হয়ে ওঠে। অর্থাৎ নৈতিক চরিত্রটাই হলো ভার্চু এথিক্সের মূল গল্প। এবং এবং এটাই হলো মেইন কথা। এবং এই নৈতিক চরিত্র কিভাবে গড়ে ওঠে একজন ব্যক্তির? তিনি বলছেন যে যে ব্যক্তির মধ্যে সাহস, সংযম, ন্যায়পরতা, প্রজ্ঞা, এই জিনিসগুলো, সততা, এই জিনিসগুলো আছে, এই জিনিসের এই বিষয়, এই গুণগুলোর মাধ্যমে একজন সমাজস্থ ব্যক্তি তিনি কিন্তু নৈতিক বা ভালো চরিত্রের অধিকারী হয়। প্রথমেই বলছিলাম যে ভার্চু এথিক্স মানে হলো নৈতিক চরিত্রের কথা বলবে। তো এই গুণগুলো, সেই গুণগুলো কি কি বলছে? করেজ, টেম্পারেন্স, জাস্টিস অ্যান্ড উইজডম অ্যান্ড অনেস্টি, মানে এই গুণগুলোই হলো আমাদের ভার্সু। ভার্সু মানে এক ধরনের গুণ যার মাধ্যমে একটা চরিত্র নির্ধারিত হয়। এবার দেখো ভার্চু যে এথিক্স, পরের স্লাইডে একটু এগিয়ে যায়, দেখবে ভার্চু এথিক্সের প্রধান বৈশিষ্ট্যগুলো কি। এই ভার্চু এথিক্সের প্রধান বৈশিষ্ট্য হলো এটা চরিত্রের উপর গুরুত্ব আরোপ করে, অর্থাৎ ক্যারেক্টার ইজ দ্য এসেনশিয়াল থিং ফর ভার্চু এথিক্স। এবং তার সঙ্গে কি করছে বলছে, নৈতিক গুণের বিকাশকে তিনি উৎসাহিত করছে। ভার্চু এথিক্সের দ্বারা নৈতিক গুণগুলো সেগুলো বিকশিত হয়। তার সঙ্গে কি হচ্ছে? তার সঙ্গে আমাদের এই যে নৈতিক যে শিক্ষা এবং তার উপর গুরুত্ব আরোপ করে, এবং সর্বাঙ্গীনভাবে মানুষের সার্বাঙ্গীন যে বিকাশ সাধন, এই সার্বাঙ্গীন বিকাশ সাধনের দিকে যে দৃষ্টি নিক্ষেপ করে, সেটা হলো ভার্চু এথিক্স। ফ্যানটা বন্ধ করে দিয়েছে তো প্রচুর গরম লাগছে। হ্যাঁ, তো চলো একটু দেখি যতক্ষণ পাওয়া যায়। হ্যাঁ, এবার দেখো এই যে ভার্চু এথিক্স এর মধ্যে কতগুলো, এই জগতে অনেকগুলো গুণ আছে, তাই না? প্রত্যেকটাই কিন্তু গুণ। এবার তার মধ্যে মৌলিক কিছু গুণ আছে, অর্থাৎ একজন ভালো ব্যক্তি হতে গেলে তার মধ্যে যে মৌলিক গুণগুলো থাকা দরকার, সেই গুণগুলোকে বলা হয় কার্ডিনাল ভার্চু। অর্থাৎ যেগুলো থাকতেই হবে কার মধ্যে? একজন সমাজস্থ ভালো মানুষের মধ্যে, সেগুলোকে বলা হয় কার্ডিনাল ভার্চু। এই কার্ডিনাল ভার্চু গুলো কি কি বলছে? এখানে লেখা আছে যে কার্ডিনাল শব্দটি কোথা থেকে আসে এবং কি ব্যাপার। এই যে কার্ডিনাল শব্দটি ল্যাটিন শব্দ, এটা আসে দ্য হিং শব্দ থেকে, যার অর্থ কবজা। অর্থাৎ কার্ডিনাল ভার্চু হলো মৌলিক ভার্চু, যার উপর ভিত্তি করে অন্য অন্য ভার্চু বা অন্য অন্য গুণগুলো যার উপর নির্ভর করে। মানে এটা হলো কি বেসিক ফাউন্ডেশন। এই বেসিক জায়গাটাকে বলা হয় কার্ডিনাল, যার উপর ভিত্তি করে আমাদের সমাজে যে অন্য অন্য বাকি গুণগুলো আছে এর উপর নির্ভরশীল। তো এই চারটা কার্ডিনাল ভার্চু আমরা খুঁজে পাই। তার মধ্যে একটা হলো প্রথম যেটা, সেটা ফ্রোনিন্স বা প্রুডেন্স। এটা এটা মানে কি?
এটা মানে হলো বিচক্ষণতা, অর্থাৎ প্রজ্ঞা বা বিচক্ষণতা। একজন ব্যক্তি যদি ভালো চরিত্রের অধিকারী হয়, সেই ব্যক্তির মধ্যে আমরা প্রনিন্স বা প্রজ্ঞা বা বিচক্ষণতা আমরা কিন্তু খুঁজে পাবো। এইটা কি জিনিস? এই জিনিসটা হলো সঠিক পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সমাজের সেই মানুষটা ভালো যে মানুষটা উপযুক্ত পরিস্থিতিতে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পারেন। যারা নিতে পারেন না, মুখ বন্ধ করে আছেন, তাকে আমরা কখনোই ওই সমাজ তো ভালো মানুষ হিসেবে দেখতে পাই না। যেমন ওই যে মহাভারতে একজন ব্যক্তি ছিল না, ভীষ্মদেব, মনে আছে? ভীষ্ম বাবা, হ্যাঁ ভীষ্ম। তিনি কিন্তু, হ্যাঁ ভীষ্মই তো, তিনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতেন না। হ্যাঁ, তো ওই ওই রকম ব্যক্তি কিন্তু নয়। অ্যাকচুয়ালি যিনি কার্ডিনাল ভার্চুর অধিকারী হবেন, তিনি কিন্তু তড়িৎ গতিতে প্র্যাকটিক্যাল ব্যবহারিক জ্ঞান প্রয়োগ করে তিনি কিন্তু একটা সঠিক সিদ্ধান্ত নেবেন এই সমাজে। যার মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, এই ক্ষমতা বা এই গুণটাকে বলা হয় প্রণেন্স বা প্রজ্ঞা। অর্থাৎ একজন সমাজের ভালো ব্যক্তির মধ্যে এই গুণটা থাকতে হবে। এটা হলো কার্ডিনাল ভার্চু নাম্বার 1। এবার দেখো কার্ডিনাল ভার্চু নাম্বার 2 চলে আসবে, জাস্টিস। জাস্টিস বলে একটা বিষয় আছে। জাস্টিস জিনিসটা কি? বলছে ন্যায়পরায়ণতা। অর্থাৎ যে ব্যক্তির মধ্যে ন্যায়পরায়ণতা জিনিসটা থাকবে, অর্থাৎ প্রত্যেককে তার প্রাপ্য অধিকার প্রদান করবেন, এবং সেই ব্যক্তি হবেন প্রকৃত ব্যক্তি। মেইন কথা, ব্যক্তি ও সমাজের মধ্যে একটা ন্যায্যতা বজায় রাখবেন, তিনি হলো প্রকৃত ব্যক্তি। এটা হলো কার্ডিনাল ভার্চুর মধ্যে থাকে। যদি সমাজের কোনো ব্যক্তির মধ্যে এই ন্যায়পরায়ণতা বা জাস্টিস জিনিসটা না থাকে, তাহলে আমরা কখনোই সেই ব্যক্তিকে ভালো বা সমাজের উপযুক্ত ব্যক্তি হিসেবে গণ্য করতে পারি না। তারপর টেম্পারেন্স। টেম্পারেন্সটা কি? টেম্পারেন্সের সংযম, ইচ্ছা কামনা ভোগের উপর নিয়ন্ত্রণ। আমাদের এই সমাজে প্রত্যেকটাই ব্যক্তি কিন্তু চায় আরো আয়, আরো আয়, হ্যাঁ, টাকা যদি দেয় আরো আয়, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হলো, এখানে গল্প হলো যে এই যে মানুষের মধ্যে লোভ লালসা এগুলো আছে, যে ব্যক্তি এটাকে কন্ট্রোল করতে পারে, এই কন্ট্রোল করার ক্ষমতার নামই হলো টেম্পারেন্স। বুঝতে পারলে? তো এই যে টেম্পারেন্স কিন্তু থাকতে হবে, অর্থাৎ তার মধ্যে সংযম, ইচ্ছা কামনা এগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকতে হবে। মেইন কথা, টেম্পারেন্স বলতে সংযম জিনিসটাকে বোঝায়। মানে মানে অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি অতিরিক্ত অভাবের মধ্যে আমি থাকবো না, আবার অতিরিক্ত নিয়েই জীবন অতিবাহিত করব না। তো মেইন কথা হলো এটা হলো যে একটা একটা মানুষ যে সমাজ তো ভালো মানুষ হবে, তার মধ্যে অতি লালসা থাকবে না, আবার সে যে অভাবের মধ্যে সাফার করবে এমনটাও কিন্তু নয়। তো এটাকে বলে টেম্পারেন্স। আর আছে করেজ। করেজ মানে ফর্টিটিউড, অর্থাৎ যার অর্থই হলো সাহস। অর্থাৎ একজন সমাজস্থ ব্যক্তি সে যে কাপুরুষের মতো আচরণ করে, তাহলে কখনোই আমরা তাকে ভালো ব্যক্তি হিসেবে গণ্য করতে পারবো না। আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, লাইট কিন্তু আমার পিছনে, বুঝতে পারলে? এই জন্য অন্ধকার লাগতেছে। তো এবার সাহসটা কি? বলছে সাহস বা কষ্ট বা ভয়ে এবং নৈতিক এগুলোর প্রতি নৈতিক দৃঢ়তা থাকাই হলো আমাদের মধ্যে করেজ। মানে এটা হলো যে বেপরোয়া দুঃসাহসিকতা নয়, আবার কাপুরুষের মধ্যে পালিয়ে যাওয়াও নয়। এই যে ব্যক্তি যে বেপরোয়া ভাবে আমাকে যা আছে মেরে দেবো চলো, আমি এই ব্যক্তিগুলোকে আমরা কখনো সমাজের ভালো ব্যক্তি বলতে পারি না। আবার যে ব্যক্তি প্রবলেম থেকে পালিয়ে যায়, সে ব্যক্তিকেও আমরা কিন্তু কখনোই সমাজের ভালো ব্যক্তি বলে গণ্য করতে পারি না। তো দ্যাটস দ্য মিনস দ্য করেজ ইজ দ্য ওয়ান কাইন্ড অফ কার্ডিনাল ভার্চু। তো এই চারটাই হলো সাধারণত কার্ডিনাল ভার্চু হিসেবে গণ্য করা হয়। কার্ডিনাল কথার অর্থ হলো যেখানে বাকি জিনিসগুলো এসে ওর মধ্যে নির্ভর করে, অর্থাৎ বাকি যে আমাদের অন্য অন্য গুণগুলো আছে এই চারটা গুণের উপর নির্ভরশীল। মেইন কথা, একজন সমাজ তো ভালো মানুষ হতে গেলে তাকে এই গুণগুলো থাকতে হবে। বুঝতে পারলে? এবার দেখো, এই যে সক্রেটিস, সক্রেটিস আমরা জানি সক্রেটিসের প্রথম ব্যক্তি যিনি এটা শুরু করেছিলেন, এই যে ভার্চু, নলেজ ইজ ভার্চু, এই ভার্চু শব্দটা সক্রেটিসই সাধারণত বলতে চলে, তিনি প্রথম শুরু করেছিলেন। গুণ সম্পর্কে, ব্যক্তি মানুষের গুণ থাকতে হবে। কিন্তু তার পরবর্তীকে আমরা দেখি যে প্লেটো তার যে বিখ্যাত বই রিপাবলিক, সেই বইয়ে কিন্তু তিনি একটা আদর্শ রাষ্ট্রের গল্প করেছিলেন, তাই না? রিপাবলিকের যে 10টা খণ্ড, সেখানে আদর্শ রাষ্ট্রের গল্প করেছিলেন। কিন্তু আদর্শ রাষ্ট্রের গল্প করলেও তিনি কিন্তু বলছেন যে আদর্শ রাষ্ট্রের নাগরিকটা কিরকম হবে। তো অ্যাকচুয়ালি আদর্শ রাষ্ট্রের নাগরিক কথা বলতে গিয়ে তিনিও বলছেন যে একজন আদর্শ রাষ্ট্রের নাগরিকের মধ্যে যে একজন ভালো নাগরিক, তার মধ্যে এই চারটা বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে কি? প্রথম বৈশিষ্ট্য উইজডম থাকতে হবে, করেজ, টেম্পারেন্স অ্যান্ড জাস্টিস। এগুলো হলো অ্যাকচুয়ালি, এগুলোকে তিনি কিন্তু প্রকৃত ভার্চু হিসেবে গ্রহণ করেছেন। কে গ্রহণ করেছেন? আমাদের প্লেটো। অর্থাৎ একটা রিপাবলিকের যে আদর্শ রাষ্ট্র, সেই আদর্শ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে এই চারটা বৈশিষ্ট্য কিন্তু থাকতে হবে। এই চারটা বৈশিষ্ট্য মানে তার একজন ভালো মানুষের মধ্যে চারটা বৈশিষ্ট্য থাকতে হবে আদর্শ নাগরিক হতে গেলে। এই চারটাই হলো এখানকার ভার্চু, মানে প্লেটোর মধ্যে চারটা ভার্চু। এবার দেখো, প্লেটোর পরে যে ব্যক্তি উঠে আসলেন মার্কেটে, আমরা জানি তার নাম কি? এরিস্টটল, প্লেটোর শিষ্য। তো এরিস্টটল তিনি
এই যে তার নিকোমার্সিয়ান এথিক্স, সেখানে তিনি ভার্চুয়াল একটা পূর্ণাঙ্গ রূপ দেন, সেই কথা লিখে রাখছি। এখানে তিনি বলছেন যে দেখো, একজন মানুষের লক্ষ্য কি? একজন মানুষের লক্ষ্য হলো সুখ লাভ করা। এবং কোন ধরনের সুখ? বলতে সার্থক সুখ। সার্থক সুখের নামই হলো ইউদোমনিয়া। অর্থাৎ এমন সুখ নয় যে বেপরোয়া জীবন, আবার এমন নয় যে কষ্টকর জীবন। মেইন কথা হলো সার্থক সুখ। এই সার্থক সুখটাকে বলা হয় মানুষের সর্বোচ্চ লক্ষ্য, মানে মেইন এইম। এটা হলো ইউদোমনিয়া। মানে ওদের ভাষায় বলা হয় ইউদোমনিয়া, যার মানে হলো সার্থক এবং সুখময় জীবন। সার্থক মানে শব্দটা বুঝতে পারছো? অর্থাৎ যে জীবনের মানে একটা নীতি আছে, নিয়ম থাকবে, এবং তারপরে সেখানে সুখ থাকবে। এদের নীতি নিয়মের মধ্যে যে সুখটা, সেটাকেই এদের মানে এরিস্টটলের ভাষায় বলা হচ্ছে ইউদোমনিয়া। অর্থাৎ এই ইউদোমনিয়াটা কি? তিনি বলছেন যে এই যে একজন মানুষ সার্থক জীবন লক্ষ্য করবে বা সার্থক সুখ লাভ করবে, এটা এমনিতে হবে না। এটা কখন হবে? বলছে এটা একজন ব্যক্তি যখন তিনি এই যে ব্যবহারিক জীবনে বিভিন্ন নৈতিক গুণগুলোকে প্র্যাকটিস করবেন, এই প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু একজন ব্যক্তি ইউদোমনিয়া লাইফ পেতে পারে। এবং এই যে ইউদোমনিয়া কেউ জন্ম থেকে নিয়ে জন্মায় না, অর্থাৎ আমার মধ্যে আছে এমন নয়। ব্যবহারিক জীবনে যদি আমি এগুলোকে প্রয়োগ করি, আমার যে নৈতিক গুণগুলো, তাহলেই কিন্তু আমি এই সার্থক জীবনটা পেতে পারি। কারণ অ্যাকচুয়ালি এখানে একটা গল্প আছে। আমরা দেখি যে প্লেটোর দর্শন সবসময় ওই যে উপরের দিকে তাকায়, আর এরিস্টটল দর্শন এই ব্যবহারিক জীবনের দিকে তাকায়। তো এরিস্টটল কিন্তু এখানে এই কথাগুলো বলেছেন যে দেখো, জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা, দেখা গেলে ভালো, না হলে নাই, আমাকে দেখতে লাগবে না। হ্যাঁ, স্লাইড দেখো। তো এখানে এরিস্টটল বলছেন যে দেখো ভাই, ইউদোমনিয়া লাভ কিন্তু এই জীবনে এই নৈতিক গুণগুলো সঠিকভাবে প্রয়োগ করলে আমরা কিন্তু পেতে পারি। বুঝতে পারলে? এবার দেখো, এই যে এরিস্টটলের দর্শন, সেখানে কিন্তু গোল্ডেন মিন বলে একটা তথ্য আছে, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এই গোল্ডেন মিন তত্ত্বটা কি? বলছে যে এই যে গোল্ডেন মিন হলো এমন একটা মানে এমন একটা পন্থা, এমন একটা পদ্ধতি, মিডিল ওয়ে পথ, যার মাধ্যমে কি হয়, গুণগুলো চরম অবস্থার মধ্যবর্তী অবস্থা। এই যে আমাদের যে বিভিন্ন যে গুণগুলো আমরা প্র্যাকটিস করব, সেগুলো সবসময় একটা মধ্যম পন্থা অবস্থা ফলো করে করব। অর্থাৎ এই যে যেমন করেজটা কি? যে করেজ হলো আমার মধ্যে সাহস। হ্যাঁ, তো সেই সাহসটা কি? যেমন কাপুরুষত্ব নয়, আবার বেপরোয়াও নয়। এই যে মাঝখানে যে আমরা প্র্যাকটিস করছি এই গুণগুলো, এই যে প্র্যাকটিস, মাঝখানের প্র্যাকটিসটাকে তিনি বলছেন গোল্ডেন মিন। অর্থাৎ এই যে ভার্সু, কার্ডিনাল যে ভার্সু আমি যেগুলো ফলো করবো ডে টু ডে লাইফে, সেগুলো কিন্তু গোল্ডেন ওয়েতে ফলো হবে, অর্থাৎ মধ্যম পন্থার মাধ্যমে ফলো হবে। বাংলা কথা হলো এটাই। এটাকে তিনি বলছে গোল্ডেন মিন। এবার দেখো, তো এরিস্টটল প্লেটো গেল। এবার এরিস্টটল প্লেটোর পরে যে ব্যক্তিটা মার্কেটে আসলেন, আমরা জানি পরবর্তীকালে মধ্যযুগের সূচনা হয়েছে। তো মধ্যযুগের ক্ষেত্রে এই যে এরিস্টটলকে যিনি ফলো করেছিলেন, তার নাম হলো টমাস অ্যাকুইনাস। তো অ্যাকচুয়ালি এই যে আমরা এই যে কি এই দর্শন কি বলে ভার্চু এথিক, এই ভার্চু যে ফাউন্ডার হিসেবে, প্রকৃত ফাউন্ডার হিসেবে যে এরিস্টটল পেয়েছিলাম, পরবর্তীকালে মধ্যযুগে যখন আমরা দেখি যে টমাস অ্যাকুইনাস তিনি হলো একজন এরিস্টটলপন্থী, এবং এরিস্টটলপন্থী হওয়ার জন্য এরিস্টটলের পথকেই তিনি ফলো করবেন, তাই না? এই টমাস অ্যাকুইনাস, অ্যানসেলাম ট্যানসেলাম অনেকে আছে না, ওরা তো প্লেটোপন্থী, কিন্তু এই যে টমাস অ্যাকুইনাস তিনি এরিস্টটলপন্থী। তো তার যে দর্শন, আমি একটু আগে বললাম যে দর্শন কিন্তু লিঙ্ক, মানে একটা জিনিসকে বুঝতে পারলে, একজনকে বুঝতে পারলে বাকিটা কিন্তু বোঝা যাবে। আর ওভাবেই কিন্তু ওই অপশনাল টাইপের কোশ্চেন গুলো সিলেক্ট করতে লাগে, তাহলেই কিন্তু ওই সার্থকতা পাওয়া যায়, অন্যথায় কিন্তু নয়। বুঝতে পারলে? তো এবার দেখো কি আসলো গল্প। বলতে মধ্যযুগে এই টমাস অ্যাকুইনাস, এবং তিনি কিন্তু ভার্চু এথিক্স সম্পর্কে কথা বলেছেন, এবং কথা বলার পরে তিনি ওই যে প্লেটো এরিস্টটল চারটে স্বীকার করলেন, এবং তার সঙ্গে তিনি কিন্তু আরো তিনটে এসে যুক্ত করে দিয়েছেন। কি বললেন? বললেন যে ফেইথ। এই ফেইথ কিন্তু থাকতে হবে। যদি ফেইথ না থাকে, তাহলে কোনো মানুষকে তুমি ভালো মানুষ বলতে পারো না। আবার তার হোপ, কোনো মানুষের মধ্যে আশা না থাকে, তাহলে সেই মানুষটাকে তুমি ভালো মানুষ করতে পারবে না। এবং চ্যারিটি, হ্যাঁ, বলছে চ্যারিটিটাও খুব ইম্পর্টেন্ট, চ্যারিটি করা। হ্যাঁ, তো এই চারটে, মানে ওই চারটার সঙ্গে এই তিনটা এসে তিনি যুক্ত করে দিয়েছেন। তার নাম হলেন টমাস অ্যাকুইনাস। এবার দেখো, পরবর্তীকালে আমরা দেখি যে বিংশ শতাব্দী, মধ্যযুগটা বুঝতে পারছো অন্ধকার যুগ বলা হয়, সে ইতিহাসে হোক, ভূগোলেই হোক, কিংবা বাংলা সাহিত্যেই হোক। কিন্তু এবং এমনকি আমাদের ফিলোসফির জগতেও মধ্যযুগ একটু আলাদা হিসেবে দেখানো হয়। তো এবার দেখো, বিংশ শতাব্দীতে এই যে কিছু সংখ্যক দার্শনিক, এরা কিন্তু এসে আবার এই যে পুরোনো দিনের যে ভার্চু এথিক্স, সেটাকে টেনে নিয়ে আসছে মার্কেটে। কিন্তু মাঝখানে ওই যে আমরা দেখি যে কে
কান্টের এথিক্স খুঁজে পেয়েছিলাম, তারপর ওই যে মুরের এথিক্স, তারপর তোমার লক ফক, এদের এথিক্স ছিলই, ন্যাচারাল এথিক্স লক, তারপর মনে করো ওই যে আর যে কি ছিল না, বেনথামের, হ্যাঁ, বেনথাম ইউটিলিটারিজম, ওদের যে দর্শন, ওদের যে এথিক্স, তো ওটা কিন্তু এই যে বিশেষ করে আমরা দেখি যে 19 শতাব্দীতে ওরা কিন্তু দখল করেছিল। কিন্তু বিংশ শতাব্দীতে এসে এমন একজন ব্যক্তি, তিনি কিন্তু ভার্চুয়াল এথিক্সটাকে আবার নিয়ে আসলে মার্কেটে, এবং তার নাম হলো 1958 সালে জিই অ্যানসকম বলে একজন ব্যক্তি, তার বিখ্যাত প্রবন্ধ, সেই প্রবন্ধের নাম হলো মডার্ন মোরাল ফিলোসফি। এই যে বই, সেই বইয়ে কিন্তু তিনি ভার্চু এথিক্স সম্পর্কে আবার নতুন করে কথা বলা শুরু করলেন। যে যখন ওই যে গল্পগুলো উঠে আসে না, যে কেউ বলেছে কর্মের ফলটাই কাজের ফল, ইউটিলিটারিজম, যে ফল ইজ ইম্পর্টেন্স, আবার কান্ট বলেছে রুলস বেশি ইম্পর্টেন্ট। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি যে 1958 সালের দিকে অ্যানসকম তিনি এসে কিন্তু বললেন যে না, এগুলো দিয়ে কোনো কিছু বিষয় হচ্ছে না, মেইন কথা ব্যক্তির চরিত্রটা, নৈতিক কথা ধরতে গেলে ব্যক্তির চরিত্রটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য কিন্তু অ্যানসকম তিনি তার মানে ভার্চু এথিক্সে তিনি পুনর্জাগরণ করেন, এবং তার যে বিখ্যাত বই মডার্ন মোরাল ফিলোসফিতে। এবং ইনি কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত বিষয় বলেননি, এরপরে আরেকজন আসছিলেন মার্কেটে, তার নাম কি, অ্যাকচুয়ালি তার পরবর্তী আমরা দেখতে পাই ফিলিপ্পা ফুড বলে একজন ব্যক্তি এবং ম্যাকেন্টায়ার, তাছাড়াও আমরা রস হাউসকে পেয়েছি। কিন্তু মেইন কথা আমাদের মনে রাখতে হবে, ফিলিপ্পা ফুড এবং ম্যাকেন্টায়ার, এরাই কিন্তু প্রকৃতপক্ষে ভার্চু এথিক্স আধুনিক যুগে একটা নতুন রূপ দিয়েছে। বিশেষ করে এই যে বিশেষ করে ম্যাকেন্টায়ার, এবং তার একটা বিখ্যাত বই আছে আফটার ভার্চু। এই আফটার ভার্চু বই, যে বইটা প্রকাশিত হয় 1981 সালে, এবং সেই বইয়ে কিন্তু ভার্চু এথিক্সের প্রকৃত পুনর্জাগরণ সম্পর্কে তিনি কিন্তু কথা বলেন। তার নাম কি, ম্যাকেন্টায়ার। তো এই ম্যাকেন্টায়ার সম্পর্কে পড়ার আগে আমরা একটু এখানে পড়বো, কোন কোন জায়গাটা পড়বো, এই ফিলিপ্পা ফুড। এই ফিলিপ্পা ফুডের ব্যাপারটা কি, দেখো ফিলিপ্পা ফুড নিচে দেখা যাচ্ছে স্লাইড, দেখো ফিলিপ্পা ফুড, তিনি বলতে ফিলিপ্পা ফুড, এখন কিন্তু রাত্রে অনেকটা বাজে, হ্যাঁ, প্রায় 2-2:30 বাজে, হ্যাঁ, সবাই ঘুমিয়েছে, তারপরে ইয়ে করছে, কিন্তু একটা লাইট তো এটা অসুবিধা, গরমও লাগছে, ফ্যান বন্ধ। এবার দেখো ফিলিপ্পা ফুডের মতে, তিনি মনে করতেন যে নৈতিকতা কেবল নিয়ম বা ফলাফলের উপর নির্ভরশীল নয়, বরং মানুষের চরিত্র ও গুণাবলীর উপর নৈতিকতার কেন্দ্র, মানে নৈতিকতার কেন্দ্র থাকা উচিত। ফিলিপ্পা ফুড বলছেন যে দেখো, ওই যে যেটা বললাম, যে কান্টে রুলস আর ইউটিলিটারি দ্য কনসিকুয়েন্স দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, ওর বাইরে এসে ফিলিপ্পা ফুডে প্রথম বলেন যে এগুলো নয়, এগুলোর বাইরে মানুষের চরিত্র এবং তার নৈতিক গুণাবলী কিন্তু নৈতিকতার প্রকৃত বিষয় হওয়া উচিত। এবং এখানে কিন্তু একটা গল্প আছে, এই যে ফিলিপ্পা ফুড তিনি একটা থিওরি দিয়েছেন, তার থিওরির নাম হলো ন্যাচারাল গুডনেস থিওরি। ন্যাচারাল গুডনেস থিওরিটা কি, এবং তার আগে তিনি একটা বইও লিখেছেন এই সম্পর্কে, তিনি সেই বইটা হলো ন্যাচারাল গুডনেস, সেই বইটা প্রকাশিত হয় 2001 সালে। অ্যাকচুয়ালি এই ন্যাচারাল গুডনেস থিওরি, এই থিওরির মাধ্যমে তিনি বলছেন যে দেখো, এই যে মানুষের নৈতিক গুণাবলী, এগুলো কিন্তু সবকিছু প্রকৃতির সঙ্গে যুক্ত। কেন, কারণ আমাদের বলছে একটা গাছের যেমন ভালো শিকড় তার বিকাশের জন্য প্রয়োজন, তেমনি একজন মানুষের নৈতিক গুণাবলী এবং ভালো মানুষ হওয়ার জন্য তার নৈতিক গুণাবলীর প্রয়োজন। তাই নৈতিকতা সম্পূর্ণভাবে ব্যক্তির পছন্দ অপছন্দের উপর নির্ভর করে না, নির্ভর করে আমাদের প্রকৃতির উপরে। এখানে একটা কথা বলি, আজ এই যে বোরকা, বোরকা নিয়ে মানে মুসলমানদের মধ্যে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে বোরকা নিয়ে অনেক গল্প আছে। কি রকম, ভারতীয় কালচারে কিছু মানুষ আছে যারা হয়তো ভাবে যে বোরকাটা আমাদের পরতেই হবে। আবার দেখবে মনে করো যে মধ্যপ্রাচ্যের যে দেশটা আছে, সেই মধ্যপ্রাচ্যের দেশে কিন্তু বোরকা ওরাও পরে, অ্যাকচুয়ালি ওখানে প্রচুর গরম, এই গরম থাকার জন্য মহিলা তো সুন্দরীদের একটা ব্যাপার থাকে, দেখবো ওরা কিন্তু বোরকা পরে। আবার আমাদের এই দিকে মানুষরা কিন্তু অনেকে ওদেরকে ফলো করে পড়ে, কিন্তু বোরকা না পড়লেও কোনো একটা দোষ নেই। কেন দোষ নেই, কারণ এখানে তো অতটা গরম নয়। অ্যাকচুয়ালি এই যে বোরকার সঙ্গে যে নৈতিকতা, বোরকা মানে এই যে কার্টেন বা ভেল আমরা যেটা বলি, তো এটার সঙ্গে নৈতিকতার একটা গল্প উঠে আসছে। অ্যাকচুয়ালি নৈতিকতার বিষয়গুলো উঠে আসে আমাদের প্রকৃতি থেকে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে কোনটা আমাদের অ্যাডজাস্টেবল। কিংবা চলো আবার দিল্লি, এই যে দিল্লিতে মেয়েগুলো সবসময় সারা অঙ্গ ঢেকে বেড়াচ্ছে, কেন, প্রচুর গরম বলে ওখানে ঘুটুকে বেড়াচ্ছে। ওখানে কিন্তু কেউ বলেনি, ধর্মীয় কোনো ব্যাপার বলেনি, কিন্তু তারপরে মেয়েরা রংডমলি ওই সারাদিন এই যে হাত থেকে মুখ পর্যন্ত ঢেকে বেড়াচ্ছে। আমি মুম্বাইতে গিয়ে তাই দেখেছি, প্রত্যেকটা গরম জায়গাগুলোতে দেখবে যে অটোমেটিক সেই রকম ধরনের ড্রেস পরা হয়। কেন সেই রকম ড্রেস পরা হয়, কারণ ওর মাধ্যমেই কিন্তু একটা
আমরা বাইরের দৃষ্টি কিন্তু নৈতিকতা খুঁজি, কিন্তু নৈতিকতার উৎপত্তি হয়েছে প্রকৃতপক্ষে এই প্রকৃতি থেকে। তো এই কথাগুলোই কিন্তু ফিলিপা ফুড পরবর্তীকালে তার যে থিওরি, ন্যাচারাল গুডনেস থিওরিতে কিন্তু প্রকাশ করেছেন। তাছাড়াও মনে করো এই যে গরম, মনে করো এই সাইডে সব পাকা বাড়ি, আমাদের কুচবিহারে যাবে, গ্রামগঞ্জে দেখবে যতই ধনী হোক তারা সবাই হাফ ওয়াল করছে, মানে অর্ধেকটা টিন অর্ধেকটা পাকা। কেন? কারণ ওখানকার আবহাওয়াটা আলাদা। তো এই যে একটা ভালো বা মন্দের যে গল্পগুলো উঠে আসে না, সবকিছু প্রকৃতি থেকে উঠে আসে। তো এই থিওরির কথা অ্যাকচুয়ালি ফিলিপা ফুড দিয়েছিলেন, এবং তিনি বলছিলেন যে দেখো, একটা মানুষের যে নৈতিক চরিত্র যেটা গড়ে উঠবে, কিংবা তার যে ভালো মন্দ এই যে ব্যাপারটা, এটা প্রকৃতির সঙ্গেই সম্পর্কযুক্ত, এর বাইরে নয়। বুঝতে পারলে? তো দিস দ্য ম্যাটার। এই থিওরিটা তিনি দিয়েছেন, তাই না, ফিলিপা ফুড। অ্যাকচুয়ালি তিনি হলেন একজন আধুনিক। বুঝতে পারলে? এবার দেখো, আর একজন ব্যক্তি আছে, ইনি কিন্তু প্রকৃত আধুনিক যুগের এই ভার্চু এথিক্স সম্পর্কে কথা বলেছেন। তার নাম হলো ম্যাকেন্টায়ার। তো ম্যাকেন্টায়ার তার গল্পটা কি? তিনি বলছেন যে দেখো, আধুনিক নৈতিকতার অর্থাৎ ভার্চু এথিক্স এর অন্যতম প্রবক্তা হলেন ম্যাকেন্টায়ার। এবং তিনি কি বললেন? তিনি বিংশ শতাব্দীতে ভার্চু এথিক্স এর পুনর্জাগরণের মূল ভূমিকা গ্রহণ করেছেন। এবং তার বিখ্যাত বই, সেই বইটার নাম হলো আফটার ভার্চু, এবং সেই বইটা প্রকাশিত হয় 1981 সালে। এবং সেখানে তিনি কি বললেন? তিনি বললেন যে এই গ্রন্থে তিনি যুক্তি দেন যে আধুনিক সমাজে নৈতিক ভাষা ব্যবহৃত হলেও তার প্রকৃত ভিত্তি দুর্বল হয়ে গেছে। অর্থাৎ আধুনিক সমাজে আমরা যদিও বলি নিয়ম অনুসারে কাজ করা উচিত, আমাদের ফলের উপর ভিত্তি করে কাজ করা উচিত, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে এইগুলো কিন্তু অনেকটা ভিত্তিগুলো দুর্বল হয়ে গেছে। তার মূল বক্তব্য হলো, নৈতিকতা বুঝতে গেলে ওই এরিস্টটলের নৈতিক গুণগতায় ফিরে যেতে হবে। অর্থাৎ মেন কথা, এরিস্টটল যে ভার্চু এথিক্স এর কথা বলেছেন তার নিকোমার্সিয়ান এথিক্স বইয়ে, সেখানেই কিন্তু ফিরে যেতে হবে। তিনি বলেন চরিত্র হলো নৈতিক জীবনের কেন্দ্রবিন্দু। অর্থাৎ একটা মানুষ এই যে ফল বা নিয়মের উপর ভিত্তি করে যদিও কাজ করে, কিন্তু মনে রাখবে যে চরিত্রটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ চরিত্রটাই হলো ইম্পর্টেন্ট দিক, যার উপর ভিত্তি করে হয়তো আমরা সমাজের ওই ব্যক্তিটার নৈতিকতা বিচার করতে পারি, অন্যথায় কিন্তু কোনো কিছু নয়। তো ম্যাকেন্টায়ার কিন্তু আধুনিক যুগে এই ভার্চু এথিক্স এর গল্প নিয়ে আসে। কারণ চরিত্র কেন? কারণ চরিত্রের মধ্যে যে আমরা যে গুণগুলো পেলাম, প্রজ্ঞা, উইজডম, প্রুডেন্স, জাস্টিস, এই জিনিসগুলো খুঁজে পেলাম না, তো তার কথাই কিন্তু তিনি বলেছেন। তো মেন কথা যে গুণ, এবার এবার আর একটা জিনিস আছে, সেটা হলো ম্যাকেন্টায়ারের দর্শনে তিনি কিন্তু আর একটা জিনিস বলছেন, সেটা চর্চা এবং ট্র্যাডিশন বিকশনের কথা বলছেন। তিনি বলছেন যে এই যে নৈতিক গুণগুলো আমাদের সমাজে যেগুলো আমরা ভালো মন্দ বিচার করি, বা যার মাধ্যমে আমাদের চরিত্র ফুটে ওঠে, এগুলো কিন্তু সবকিছু প্র্যাকটিসের ফসল। কারণ একটা মানুষ যেরকম প্র্যাকটিস করবে, তার মধ্যে কিন্তু সেই রকম নৈতিক গুণের বিকাশ ঘটে, হ্যাঁ। এবং তার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ঐতিহ্যটাকেও কিন্তু ধরে রাখতে পারি, এবং তার মধ্যেই একজন ব্যক্তির তার চরিত্রটা কিন্তু উদ্ভাসিত হয়। বুঝতে পারলে? তো এই কথাগুলো কিন্তু আমাদের কে বলেছেন? ম্যাকেন্টায়ার। এবার গল্প হলো প্র্যাকটিক্যাল থিওরি। বলছে প্র্যাকটিস থিওরি। এই প্র্যাকটিস থিওরির জন্মদাতা কিন্তু আমরা ম্যাকেন্টায়ারকে পাই। কোন প্র্যাকটিস? বলছে নৈতিক যে গুণগুলো আছে, সেগুলো প্র্যাকটিসের মাধ্যমে একজন চরিত্র গড়ে ওঠে, এবং সেই চরিত্রটাই হলো যথার্থ চরিত্র বা ভালো চরিত্র। যদি তুমি প্র্যাকটিস না করে শুধু জেনে যাও, তোমাকে রুলস এর ভিত্তিতে করতে হবে, কর্মের ভিত্তিতে করতে হবে, কিংবা প্রুডেন্স আছে, এগুলো এগুলো আমাদের নৈতিক জিনিস, হ্যাঁ, এর মাধ্যমে এগুলো জানলেই যে তুমি ওই, মানে জানলেই যে তুমি একদম বিশাল কিছু হয়ে গেলে, ভালো ব্যক্তি হয়ে গেলে, এমন নয়। তোমাকে তার সঙ্গে প্র্যাকটিসও করতে হবে। তো দিস দ্য ম্যাটার। তো মেইন কথা, প্র্যাকটিক্যাল থিওরি বলা হয় কাকে? এই ম্যাকেন্টায়ারের এথিক্স সম্পর্কে যে মতবাদ, সেটা হলো প্র্যাকটিক্যাল থিওরি। অ্যাকচুয়ালি এটা কি? এটা হলো ভার্চু এথিক্সেরই একটা অন্য রূপ। যে ভার্চু এথিক্স এর গল্প আমাদের এরিস্টটল শুরু করেছিল। তো এরিস্টটলের দর্শনেরই, মানে এরিস্টটলের এথিক্সেরই আর একটা রূপ হলো ম্যাকেন্টায়ারের এই যেটা প্র্যাকটিক্যাল থিওরি। বুঝতে পারলে? তো এতটুকুই ছিল ক্লাস, আমি আর নিতে পারছি না। অনেকক্ষণ ব্যাগ বাগাতে ইচ্ছা হয়েছিল, কিন্তু ভাই বুঝতে পারছি নেওয়া যাচ্ছে না। তো দেখো, যদি দেখো তাহলে ভালো লাগবে। কারণ এই ক্লাসগুলো, এখানে কয়েকটা কোশ্চেনও দিয়েছি, হ্যাঁ। এই কোশ্চেন আমি ওই পড়ার পরে একটু কোশ্চেন প্র্যাকটিস করাই, হ্যাঁ। এই 20টার মতো কোশ্চেন দিয়েছি, হ্যাঁ। তো এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করার পরেও কিন্তু অনেকের উপকার হতেই পারে, হ্যাঁ। দেখতে পারো কোশ্চেনগুলো, আর আমি গল্প করতে পারবো না। তো দিস দ্য ম্যাটার। তো এতটুকুই ছিল আজকের আলোচনা। যদি ভালো লাগে লাইক দিও, হ্যাঁ। কিছু কমেন্ট করার ইচ্ছা তাহলে কমেন্ট করো। আর তেমন কিছু নয়। তবে এগুলো জানার খুব প্রয়োজন, কারণ এগুলো বেসিক ফিলোসফি। কারণ এখন যা কোশ্চেন হচ্ছে ভাই, তাতেই কিন্তু তোমার এই বিষয়গুলো জানতেই হবে, হ্যাঁ। কারণ না হলে তুমি ওই এমসিকিউ টাইপের গিয়ে ভুল করবে, এটা স্বাভাবিক। তো
ওকে, চলো ভালো থেকো। আর এখানে নাম্বারটাও দেখা যাচ্ছে যদি কারো কোনো ইচ্ছা হয়, হ্যাঁ? 7908015257, হ্যাঁ? যদি ইচ্ছা হয় কোনো কিছু বলার, তাহলে আমাকে ফোন করতে পারো। আমি সর্বতোভাবে চেষ্টা করব তোমাদের হেল্প করার জন্য। কারণ আমি চাই যে সবাই চাকরি পাক, হ্যাঁ? চলো ভাই, আমাকে তো দেখতে পারবে না, হ্যাঁ? কারণ পিছনে লাইট আর ফ্যান নাই, ঘামে গেছি, হ্যাঁ? ওকে চলো। আর আমি দেখতে খুবটা হ্যান্ডসামও নই, হ্যাঁ? দিস দ্য ম্যাটার। হ্যাঁ, চলো বাই।